গলীয় তলের প্রতিসরণ আমরা পড়ব। এই গলীয় তলের থেকেই আমরা লেন্স মেকার্স ফর্মুলা প্রুফ করব। লেন্স মেকার্স ফর্মুলা করার জন্য যেটা সবচেয়ে দরকারি আমাদের, সেটা হচ্ছে গাউসের সমীকরণ তৈরি করে নেওয়া। আমরা গাউসের সমীকরণটি এখন প্রমাণ করব। ছবি আমি একটা এঁকে রেখেছি, তোমরা দেখো। ছবিতে দুটো মাধ্যম, এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। এর প্রতিসরাঙ্ক μ1, এর প্রতিসরাঙ্ক μ2। μ2 ইজ গ্রেটার দ্যান μ1। বস্তু যখন লঘু মাধ্যমে অবস্থিত তখন গাউসের সমীকরণটা কি হবে? বস্তুটা হচ্ছে সৎ বস্তু। এখান থেকে একটা আলো পড়লো ও এ, লঘু থেকে ঘন মাধ্যমে যাওয়ার জন্য অবিলম্বের কাছে সরে গেল। সেই বিন্দু থেকে আমরা অবিলম্ব অঙ্কন করে নিলাম। বস্তুটা থেকে ও হচ্ছে সৎ বস্তু, এখান থেকে একটা আলো গিয়ে অবিলম্বের কাছে সরে গেল। আর একটা আলো সোজা ও থেকে সোজা গিয়ে দ্বিতীয় মাধ্যমের, প্রথম মাধ্যম এবং দ্বিতীয় মাধ্যমের বিভেদে আপতিত হলো। এখানে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি তাহলে এটাকে আমরা বলতে পারি লম্ব আপতন। লম্ব আপতন হলে রশ্মি সোজা বেরিয়ে গেল। তাহলে প্রতিসৃত রশ্মি একটা গেল এই পথে আর একটা গেল এই পথে। এদেরকে যদি আমরা পিছন দিকে বাড়াই তাহলে এরা আই বিন্দুতে মিলিত হলো। অর্থাৎ আই বিন্দুতে আমাদের ও বস্তু বিন্দুর একটা অসৎ প্রতিবিম্ব তৈরি হলো। আমাদের আপতন কোণ বুঝে নিতে হবে। আপাতিত রশ্মি অবিলম্বের সঙ্গে সি থেকে যেটা আমরা যোগ করি সেটা অবিলম্ব হয়। আমরা জানি বক্রতা ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। তাহলে এই যে সি এ এন, এটা হচ্ছে অবিলম্ব। অবিলম্বের সঙ্গে ওয়ে আপাতিত রশ্মি যে কোণ করেছে তাকে আমরা বললাম আপাতন কোণ, এবং প্রতিসৃত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করেছে সেটাকে আমরা বললাম প্রতিসরণ কোণ আর। বিপ্রতীক কোণের ধারণা থেকে যদি এই কোণটা আর হয় তাহলে অ্যাঙ্গেল আই এ সি, এই কোণটার মানও কিন্তু আর। আমরা ধরে নিলাম এই কোণটা হচ্ছে থিটা। এবার আমরা ত্রিকোণমিতির একটা ফর্মুলা ইউজ করছি। ত্রিভুজ, ভালো করে খেয়াল করো, ত্রিভুজ এ ও সি, এ ও সি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা ত্রিকোণমিতির সূত্র আমরা জানি। কোন ত্রিভুজের কোন কোণের সাইন বাই তার বিপরীত বাহু ইকুয়াল টু অন্য যে কোণগুলো আছে তাদের সাইন বাই তার সেই বাহুর দৈর্ঘ্য বাই তার বিপরীত কোণের সাইনের অনুপাত সমান হয়। কোন ত্রিভুজের যদি এটা একটা ট্রায়াঙ্গেল হয়, বুঝে নাও ভালো করে, তাহলে এই কোণটার সাইন এবং এই বাহুর অনুপাত, এই কোণটার সাইন ও এই বাহুর অনুপাত, এই কোণটার সাইন ও এই বাহুর অনুপাত সমান হয়। কোন কোণ তার সাইন এবং তার বিপরীত বাহুর অনুপাত সবসময় ইকুয়াল হয়। সেই ধারণা থেকে আমরা এখান থেকে করছি। ত্রিভুজ এ ও সি থেকে আমরা, লক্ষ্য করো, এ ও সি ত্রিভুজের এই কোণটা হচ্ছে আই, তাহলে আমরা লিখলাম সাইন আই বাই এই আই কোণের বিপরীত বাহুর নাম লক্ষ্য করে দেখো ও সি, তাহলে সাইন আই বাই ও সি ইকুয়াল টু এ ও সি ত্রিভুজের এই কোণটা হচ্ছে থিটা, তাহলে আমরা এখানে লিখলাম সাইন থিটা, সাইন থিটা বাই এই থিটা কোণের বিপরীত বাহুর মান হচ্ছে ও এ, ও এ। তাহলে আমরা এখান থেকে সাইন আই বাই সাইন থিটা পেতে পারি। এখান থেকে আমরা বের করে নিতে পারি সাইন আই বাই সাইন থিটা ইকুয়াল টু, থিটার সাথে ওসি গুণ আছে তাহলে ওসি বাই ও এ। এটা আমাদের 1 নাম্বার সমীকরণ। ঠিক একইভাবে যদি আমরা ত্রিভুজ আই এ সি নিই বা এ আই সি ত্রিভুজের ক্ষেত্রে করি, তাহলে এই কোণটার মান হচ্ছে আর, তাহলে আমরা লিখতে পারি সাইন আর বাই তার বিপরীত বাহু হচ্ছে আইসি, আইসি ইকুয়াল টু সাইন থিটা বাই, এটা যদি থিটা হয় তার বিপরীত বাহুর নাম হচ্ছে আই এ বা এ আই, এ আই। এখান থেকে আমরা বের করে নিতে পারি সাইন আর বাই সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটার সঙ্গে আইসি আছে, তাহলে আইসি বাই এ আই। তাহলে আমরা সাইন আই বাই সাইন থিটা সমান পেলাম ওসি বাই ও এ, সাইন আর বাই সাইন থিটা সমান কি পেলাম
আইসি বাই এআই। কোন ফর্মুলা ব্যবহার করলাম? কোন ত্রিভুজের কোন কোণের সাইন বাই তার বিপরীত বাহু ইকুয়াল টু অপর কোণের সাইন বাই তার বিপরীত বাহুর অনুপাত ইকুয়াল হয়। আমরা দুটো ত্রিভুজ খেয়াল করছি, একটা হচ্ছে ও এ সি আর একটা হচ্ছে এ আই সি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই দুটো অনুপাত বের করে নিলাম, সাইন আই বাই সাইন থিটা এবং সাইন আর বাই সাইন থিটা। এবার আমরা এ বিন্দুতে যদি স্নেলের সূত্র অ্যাপ্লাই করি, এ বিন্দুতে আমরা স্নেলের সূত্র প্রয়োগ করছি, তাহলে আমরা কি লিখতে পারি? 1 এক নম্বর মাধ্যম 1 মিউ 2 ইকুয়াল টু আপাতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন। এটাকে আমরা লিখতে পারি 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। কোনাকুনি যদি গুণ করি তাহলে পাই মিউ 1 সাইন আই ইকুয়াল টু মিউ 2 সাইন আর। লক্ষ্য করো স্নেলের সূত্রের সাধারণ রূপ মিউ 1 সাইন আই ইকুয়াল টু মিউ 2 সাইন আর। নিশ্চয়ই নোট নেওয়া হয়েছে। এবার এখান থেকে আমরা এই সমীকরণ উভয় পক্ষে সাইন থিটা দিয়ে ভাগ করে নিচ্ছি, তাহলে আমরা পাবো মিউ 1 সাইন আই বাই সাইন থিটা ইকুয়াল টু মিউ 2 সাইন আর বাই সাইন থিটা, और মিউ 1 সাইন আই বাই সাইন থিটার মান হচ্ছে ওসি বাই ওএ, ওসি বাই ওএ। মিউ 2 সাইন আর বাই সাইন থিটার মান হচ্ছে আইসি বাই এআই, আইসি বাই এ আই। আমরা এটা পেয়ে গেলাম মিউ 1 ওসি বাই ওএ ইকুয়াল টু মিউ 2 আইসি বাই এ আই। লেখা হয়ে গেছে নিশ্চয়ই। এবার ক্যালকুলেশন আমরা একটু আগিয়ে নিয়ে যাই, और মিউ 1 ইন্টু ওসি। ওসি মানে কি? ওসি মানে এইটুকু, তাহলে ওসি কে আমরা লিখতে পারি পি ও মাইনাস পি সি, আর ও এ কে লিখতে পারি আমরা কিন্তু পি ও, কারণ এর উন্মেষটা খুব ক্ষুদ্র। ও এর দৈর্ঘ্য যা হবে পি ও এর দৈর্ঘ্য তাই হবে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি ও সির পরিবর্তে আমরা কি লিখছি? ও থেকে সি এই ডিস্টেন্সের পরিবর্তে আমরা লিখছি পি ও মাইনাস পি সি বাই ও এর পরিবর্তে লিখলাম পিও ইকুয়াল টু মিউ 2 ইন্টু আইসি। আইসি মানে হচ্ছে পি আই মাইনাস পি সি, পি আই মাইনাস পি সি বাই এ আই এর পরিবর্তে লেখা যায় পি আই। যেহেতু এর উন্মেষটা খুব ক্ষুদ্র, এ থেকে আই যা ডিস্টেন্স, পি থেকে আই এর একই ডিস্টেন্স, এ এবং পি খুব নিকটবর্তী। আমরা ক্যালকুলেশন আরেকটু আগে বাড়িয়ে নিয়ে যাই, মিউ 1 ইন্টু এটাকে লেখা যায় পিও বাই পিও মানে 1 মাইনাস পিসি বাই পিও ইকুয়াল টু মিউ 2 ইন্টু পিআই বাই পিআই 1 माइनस पीसी बाई पीआई, और মিউ 1 ইন্টু 1 মাইনাস পিসি। পিসি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র থেকে গলীয় তলের পি থেকে মেরু থেকে সি পর্যন্ত দূরত্বকে আমরা বক্রতা ব্যাসার্ধ বলি, এবং সেটা আমরা এক্স অক্ষের নেগেটিভ দিকে মাপছি, তাই জন্য এটা মাইনাস আর বাই পিও। পিও মানে হচ্ছে বস্তু দূরত্ব, বস্তু দূরত্বকে আমরা বলি ইউ, যেহেতু আমরা নেগেটিভ দিকে মাপছি তাই মাইনাস ইউ, ইকুয়াল টু মিউ 2 ইন্টু 1 মাইনাস পিসি। পিসি মানে হচ্ছে মাইনাস আর, পি আই মানে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, নেগেটিভ দিকে বলে মাইনাস ভি। মাইনাস মাইনাস আমরা কেটে দিতে পারি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মিউ 1 ইন্টু 1 মাইনাস আর বাই ইউ ইকুয়াল টু মিউ 2 ইন্টু 1 মাইনাস আর বাই ভি। খেয়াল করো, ক্যালকুলেশন লিখে নাও স্টেপ টু স্টেপ। ছবি আমরা মুছে দিলাম। এবার
যদি এটাকে আমরা গুণ করে নিই আমরা কি পাচ্ছি, μ1 মাইনাস μ1 ইন্টু r বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ2 ইন্টু r বাই ভি। যদি আমরা এটাকে বাঁ দিকে আনি তাহলে μ2 ইন্টু r বাই ভি মাইনাস μ1 ইন্টু r বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1, और এখান থেকে আমরা r কমন নিতে পারি, তাহলে থাকবে μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1, और μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই r। এটা হচ্ছে গাউসের সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে কার সমীকরণ, গাউসের সমীকরণ। যদি প্রথম মাধ্যমটা বায়ু মাধ্যম হতো তাহলে এখানে μ1 এর জায়গায় আমরা 1 লিখতে পারতাম, এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি μ হতো তাহলে লিখতে পারতাম μ বাই ভি মাইনাস μ1 এর জায়গায় 1 লিখলে 1 বাই ইউ ইকুয়াল টু μ মাইনাস 1 বাই r। এটা বায়ু মাধ্যমের জন্য লিখতে পারতাম। বস্তু যদি লঘু মাধ্যমে থাকে তাহলে গাউসের সমীকরণ এটা হবে, কিন্তু এই সমীকরণ থেকেই বস্তু যদি ঘন মাধ্যমে থাকে, বস্তু যদি ঘন মাধ্যমে থাকে, তবে গাউসের সমীকরণটা কি হবে, গাউসের সমীকরণটা μ2 এবং μ1 ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তখন সমীকরণটা এরকম দাঁড়ায় μ1 বাই ভি মাইনাস μ2 বাই ইউ ইকুয়াল টু μ1 মাইনাস μ2 বাই r। এইটা হচ্ছে সমীকরণ। আমাদের এই গাউসের সমীকরণ বই অনেকগুলো করা আছে, 4-5টা করা আছে, অতগুলো লাগবে না। আমরা একটা অবতল গলীয় তলে গাউসের সমীকরণটা করে নিলাম। এটাকে ব্যবহার করে আমরা সমস্ত ক্ষেত্রে উত্তল তল হোক আর অবতল তল হোক, বস্তু যদি লঘু মাধ্যমে থাকে তাহলে এটা ব্যবহার করব, বস্তু যদি ঘন মাধ্যমে থাকে তাহলে এটা ব্যবহার করব। এইটাকে ব্যবহার করে আমরা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা টপিক লেন্স মেকার্স ফর্মুলা, সেটা এটাকে ব্যবহার করে আমরা প্রমাণ করব। কারণ এটা লেন্স তৈরি করতে গেলে আমাদের গলীয় তল লাগবে। তোমরা নিশ্চয়ই জানো লেন্স দুটো গলীয় তল দ্বারা সীমাবদ্ধ। এটা গলীয় তলেরই সমীকরণ। এই গলীয় তলের সমীকরণকে ইউজ করে আমরা লেন্স মেকার্স ফর্মুলা প্রুফ করব। তাহলে গলীয় তলের সমীকরণটা আমরা কি পেলাম, μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই r। এটা হচ্ছে গাউসের সমীকরণ। ভেরি ইম্পর্টেন্ট, খুব ইজি টপিকস, জাস্ট সাইন কনভেনশনগুলো নেওয়া এবং সেটাকে ড্রাইভ করা। এটা তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকো, এবং ইম্পর্টেন্ট টপিকস তোমাদের আলোক বিজ্ঞানের 3য় চ্যাপ্টারের প্রথম পেজের এটা একটা ডেরিভেশন, ওখানে পরপর কয়েকটা ডেরিভেশন আছে, তোমরা এইটা করে রাখবে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 12-এর গলীয় দর্পণে প্রতিফলন নিয়ে পড়ব। তোমরা নিশ্চয় জানো এখন কোভিড-19-এর প্রভাবে আমরা সবাই ঘরবন্দি হয়ে পড়েছি। তো ক্লাস 12-এর যেহেতু ক্লাস করতে পারা যাচ্ছে না, সেই জন্য ক্লাস 12-এর ফিজিক্সের সবচেয়ে সহজ অংশটা, সহজ পার্ট, সেটা হচ্ছে গলীয় দর্পণের প্রতিফলন। আমরা গলীয় দর্পণের প্রতিফলন নিয়েই আস্তে আস্তে আগাবো। তাহলে শুরু করা যাক। গলীয় দর্পণের প্রতিফলন, মূল টপিকসে আমরা যাই। সেটা হচ্ছে প্রতিফলন বা রিফ্লেকশন। রিফ্লেকশনের প্রাথমিক নিয়ম আমরা ক্লাস 9-10-এ শিখেছি, ক্লাস 10-এ বিশেষ করে। সেটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে আমাদের আপাতন কোণ I এবং প্রতিফলন কোণ R সমান হয়, এবং R এর সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে R ইকুয়াল টু 2F, যেখানে R সমান বক্রতা ব্যাসার্ধ, F সমান ফোকাস দৈর্ঘ্য। এই ম্যাথমেটিক্যাল রিলেশনগুলো আমরা বারবার ইউজ করতে থাকবো বিভিন্ন ম্যাথমেটিক্যাল ডেরিভেশনে। তো তোমরা দেখো, এখন আমরা অ্যাট ফার্স্ট গলীয় দর্পণের প্রতিফলনের বিভিন্ন ফর্মুলাগুলো ড্রাইভ করার আগে আমরা তার চিহ্নের নিয়মগুলো ফলো করে নিই। যদি আমরা মনে করি এটা একটা এক্স অক্ষ
এবং এটা হলো একটা ওয়াই অক্ষ। আমরা নিশ্চয়ই সবাই জানি এক্স অক্ষের ডান দিকটা হচ্ছে পজিটিভ আর ওয়াই অক্ষের উপরের দিকটা পজিটিভ। এদিকে ওয়াই এর মান পজিটিভ হয়, এদিকে এক্স এর মান পজিটিভ হয়। এক্স এর মান যদি আমরা মূলবিন্দু থেকে বাঁ দিকে যাই তাহলে নেগেটিভ হয়, ওয়াই এর মান যদি আমরা মূলবিন্দু থেকে নিচের দিকে যাই তাহলে নেগেটিভ হয়। তো গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা সমস্ত দূরত্বগুলোই মেরু থেকে মাপব। তো মেরু থেকে, মেরু কোনটাকে বলে বা দেখে নিই। যদি এটা একটা অবতল দর্পণ হয়, এটা একটা অবতল দর্পণের প্রধান ছেদ। যেহেতু প্রতিফলক তলটা অবতল, সুতরাং দর্পণটার নাম হচ্ছে অবতল দর্পণ। এই প্রধান ছেদের ঠিক মধ্যবিন্দুকে আমরা বলে থাকি পোল বা মেরু। যেখানে আমরা কাঁটাটাকে বসিয়ে এই চাপটা এঁকেছি সেটাকে আমরা বলি বক্রতা কেন্দ্র। মেরু এবং বক্রতা কেন্দ্রদ্বয়ের সংযোগকারী যে সরল রেখা সেটাকে আমরা বলি প্রধান অক্ষ। অর্থাৎ এটাকে আমরা মনে করতে পারি এটা হচ্ছে একটা প্রধান অক্ষ, যার বক্রতা কেন্দ্র মনে করা যাক এইখানে আছে বক্রতা কেন্দ্র সি। সি এবং পি এর ঠিক মধ্যবিন্দুতে এফ হয় আমরা জানি, যেহেতু আর ইকুয়াল টু 2f হয়। আমরা গোলীয় দর্পণের যখন দূরত্ব মাপবো সব এই মেরু থেকে দূরত্বগুলো মাপবো। যদি মেরু থেকে আমরা বাঁদিকে আসি তাহলে দূরত্বগুলো সবসময় আমরা কি ধরবো? নেগেটিভ। আর মেরু থেকে যদি ডান দিকে যাই তাহলে দূরত্বগুলো আমরা কি ধরবো? পজিটিভ। এখন মনে রাখতে হবে যে মেরু থেকে আমাদের সমস্ত দূরত্বগুলো আমরা পরিমাপ করে থাকবো। এটা একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণে আমরা এখন অবতল দর্পণের যে সমীকরণ অর্থাৎ 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এটা আমরা ম্যাথমেটিক্যালি ডেরাইভ করব, প্রমাণ করব ম্যাথমেটিক্যালি। তার জন্য আমরা করলাম কি, এখানে একটা বস্তু দাঁড় করালাম প্রধান অক্ষের উপর। প্রধান অক্ষের উপর একটা বস্তু দাঁড় করালাম। মনে করা যাক বস্তুটার নাম হচ্ছে PQ। PQ একটা বস্তু। এই বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি গিয়ে দর্পণের উপরে পড়লো। আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি গিয়ে পড়লে সে কোথা দিয়ে যায়? নিশ্চয়ই আমরা সবাই জানি, সেটা ফোকাস দিয়ে যায়। এই রশ্মিটা বেরিয়ে গেল। তোমরা নিশ্চয়ই 9 10-এ পড়েছো, রশ্মি পড়ার সময় একটা তীর চিহ্ন দিতে হয়, বেরোনোর সময় আর একটা তীর চিহ্ন দিতে হয়। আর একটা আলোক রশ্মি আমরা বক্রতা কেন্দ্র দিয়ে ফেলছি, লক্ষ্য করো। বক্রতা কেন্দ্র দিয়ে একটা রশ্মি ফেললাম। আমরা জানি বক্রতা ব্যাসার্ধ এবং সেখানে অঙ্কিত স্পর্শক লম্ব হয়, অর্থাৎ বক্রতা কেন্দ্র দিয়ে যে রশ্মিটা পড়ে সেটা হচ্ছে লম্ব আপাতন। লম্ব আপাতনের ক্ষেত্রে প্রতিফলনটা কিভাবে হয়? লম্বভাবে হয়। তাহলে এই একটা প্রতিফলিত রশ্মি, ধরা যাক এই রশ্মিটার নাম PA এবং সেটা AF পথে প্রতিফলিত হলো। আর একটা রশ্মি PC, সে এরকমভাবে লম্বভাবে আপাতিত হলো, লম্বভাবে প্রতিফলিত হলো। প্রতিফলিত হলো এই একটা গেল আর প্রতিফলিত হলো এই একটা এলো, তারা এখানে মিলিত হলো। এই আলোটা এসে কোথার থেকে? P থেকে। তাহলে এই বিন্দুটার নাম আমরা মনে করতে পারি P ড্যাশ। এবং P ড্যাশ থেকে আমরা একটা লম্ব অঙ্কন করলাম প্রধান অক্ষের উপর। যে লম্বটা অঙ্কন করলাম এটার নাম ধরা যাক Q ড্যাশ। P ড্যাশ Q ড্যাশ। তাহলে PQ বস্তুর প্রতিবিম্ব হচ্ছে P ড্যাশ Q ড্যাশ। এখন আমরা কতগুলো ত্রিভুজ ধরে আমরা ম্যাথমেটিক্যাল প্রমাণটা করে নেব। 1/v ইকুয়াল টু 1/u, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। লক্ষ্য করো, সেটা হলো ত্রিভুজ PQC। ত্রিভুজ PQC
কিউ সি ও ত্রিভুজ পি ড্যাশ কিউ ড্যাশ সি, এই দুটো ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজ দুটো কিন্তু সদৃশ কোণী, ত্রিভুজ দুটো সদৃশ কোণী। কেন সদৃশ কোণী আমরা একটু খেয়াল করে নিই। যেহেতু এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, ভালো করে খেয়াল করো, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ? বিপরীত কোণ। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে থার্ড কোণটাও সমান। তাহলে সদৃশকোণী ত্রিভুজের, আমরা ক্লাস 10 উপপাদ্য পড়েছি, সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাত গঠন করে। তাহলে আমরা এখানে যদি সমানুপাতের নিয়ম ফলো করি, তাহলে আমরা লিখতে পারি যে এই যে সি কোণটা আছে, সি কোণের এই বিপরীত বাহুর নাম কি? পি কিউ। তাহলে আমরা লিখে ফেলি পি কিউ বাই, ঠিক একইভাবে এর একটা সি কোণটা অনুরূপ কোণ, সমান কোণকে সদৃশকোণী হওয়ার পর সমান কোণের বিপরীত বাহুকে আমরা অনুরূপ বাহু বলি, আর অনুরূপ বাহুগুলো সমানুপাত গঠন করে। তাহলে এই সি কোণের বিপরীত বাহুর নাম কি? পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে আমরা এখানে কি লিখলাম? পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়াল টু, ঠিক একইভাবে যদি আমরা এই পি কোণটাকে নিই, এই পি কোণের বিপরীত বাহুর নাম সি কিউ, তাহলে আমরা এখানে লিখলাম সি কিউ বাই এই যে পি ড্যাশ কোণ, এর বিপরীত বাহুর নাম সি কিউ ড্যাশ, তাহলে এখানে আমরা কি লিখলাম? সি সি কিউ ড্যাশ। এটা আমার 1 নম্বর সমীকরণ। আবার দেখো, আমরা এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে নিলাম। সাপোজ মনে করো তার নাম হচ্ছে এবি, এবং রশ্মিটার উন্মেষ যেহেতু খুব কম, তাহলে বি বিন্দু এবং পি বিন্দু খুব নিকটবর্তী, অর্থাৎ বি এফ এবং পি এফ কিন্তু একই ডিস্টেন্স। সেইভাবে আমরা একটা জিনিস, একটা ফর্মুলা আমরা ডেরাইভ করব। ভালো করে দেখো, ট্রায়াঙ্গেল যদি আমরা নিই এ বি এফ, এ বি এফ ও ট্রায়াঙ্গেল পি ড্যাশ কিউ ড্যাশ এফ, পি ড্যাশ কিউ ড্যাশ এফ, এরা কিন্তু সদৃশকোণী, কারণ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে থার্ড কোণ তো এমনিতেই সমান। তাহলে এই ত্রিভুজ দুটো যেহেতু সদৃশকোণী, সদৃশকোণী, তাহলে সেখান থেকে এই ত্রিভুজেরও অনুরূপ বাহুগুলো সমানুপাত গঠন করবে। তাহলে আমরা সেখান থেকে কি লিখতে পারি? যদি আমরা এই এফ কোণটার বিপরীত বাহু নেই, তাহলে আমরা লিখব কি? এবি বাই, এটা এবি, ঠিক একইভাবে এদিকে এফ কোণটার বিপরীত বাহুর নাম হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়াল টু, একইভাবে যদি আমরা এ কোণের বিপরীত বাহু নিই, তাহলে আমরা কি পাবো? বিএফ, এটা যেটা এ কোণ তার সমান কোণ এইটা, তাহলে এই কোণের বিপরীত বাহুর নাম কি? এফ কিউ ড্যাশ, এফ কিউ ড্যাশ। এটা আর একটু আগে বাড়ি, আমরা দেখো এখান থেকে আর একটু লিখে নিই। এবি বাহুর যা দৈর্ঘ্য, এই পি কিউ এর দৈর্ঘ্য একই, এবি যা পি কিউ তাই, তাহলে এবির বদলে আমরা কি লিখে নিলাম? পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়াল টু বি এফ বাই এফ কিউ ড্যাশ। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ ভালো করে খেয়াল করো। এর বাঁদিকে রয়েছে পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ, এরও বাঁদিকে রয়েছে পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ, তাহলে ডান দিক দুটো নিশ্চয়ই সমান। তাহলে আমরা এই ডান দিক দুটোকে সমান লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? সি কিউ বাই সি কিউ ড্যাশ, অতএব আমরা লিখতে পারি সি কিউ বাই সি কিউ ড্যাশ ইকুয়াল টু বি এফ বাই এফ কিউ ড্যাশ। সি কিউ বাই সি কিউ ড্যাশ ইকুয়াল টু বি এফ বাই, এই যে বি এফ বাই এফ কিউ ড্যাশ, বি এফ বাই এফ কিউ ড্যাশ। কারণ কি? পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ মানে কি? সি কিউ বাই সি কিউ ড্যাশ, আবার পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়াল টু কি? বি এফ বাই এফ কিউ ড্যাশ। তাহলে সেই হিসেবে আমরা লিখলাম সি কিউ বাই সি কিউ ড্যাশ ইকুয়াল টু বি এফ বাই এফ কিউ ড্যাশ। এখন এই বি এফ এর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি পি এফ, বি এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? পি এফ।
কারণটা হচ্ছে এই রশ্মিটা যেহেতু উপাক্ষীয়, তাহলে এ বিন্দু এবং পি বিন্দু কি খুব নিকটবর্তী। তাহলে এ বিন্দু এবং পি বিন্দু যদি খুব নিকটবর্তী হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এটা এর উন্মেষটা যেহেতু খুব ক্ষুদ্র, তাহলে এই বিএফ এর যা দৈর্ঘ্য পিএফ এর সেই একই দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সি কিউ বাই সি কিউ ড্যাশ ইকুয়াল টু পিএফ বাই এফ কিউ ড্যাশ। আমরা একটু ক্যালকুলেশন আগে বাড়বো। দেখো সিকিউ ইকুয়াল টু আমরা দেখে নিই বস্তু দূরত্ব কোনটা। বস্তু দূরত্ব হচ্ছে পি থেকে কিউ। পি কিউ মানে হচ্ছে বস্তু দূরত্ব আমাদের বের করতে হবে সি কিউ, অর্থাৎ সি থেকে কিউ পর্যন্ত। তাহলে সি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি সি কিউ ইকুয়াল টু পি কিউ অর্থাৎ বস্তু দূরত্ব মাইনাস কি লিখতে পারি পি সি অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ। তাহলে পি কিউ এর মান কত? পি কিউ এর মান হচ্ছে বস্তু দূরত্বকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, তাহলে মাইনাস ইউ, কারণ আমরা এক্স অক্ষের বাঁদিকে যাচ্ছি, মেরু থেকে দূরত্ব মাপছি, তাই মাইনাস ইউ মাইনাস পিসি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ মানে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে আমরা এখানে কত লিখব মাইনাস 2f, যেহেতু এইদিকে মাপছি তাই মাইনাস 2f। পিসির বদলে আমরা কি লিখলাম মাইনাস 2f। তাহলে আমরা মানটা কি পেলাম 2f মাইনাস ইউ। সি কিউ এর মান পেয়ে গেলাম। যদি সি কিউ ড্যাশ বের করে নিই, সি কিউ ড্যাশ ইকুয়াল টু আমরা লিখতে পারি পিসি মাইনাস পি কিউ ড্যাশ। পিসি মানে কি? পিসি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ 2f মাইনাস পি কিউ ড্যাশ মানে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব অর্থাৎ মাইনাস ভি। প্রতিবিম্ব দূরত্বকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, যেহেতু এক্স অক্ষের নেগেটিভ দিকে মাপছি তাই দিলাম কি মাইনাস ভি। তাহলে এটাকে আমরা লিখতে পারি ভি মাইনাস 2f। একইভাবে পিএফ মানে কি? পিএফ মানে ফোকাস দৈর্ঘ্য। পিএফ ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস এফ। এফ কিউ ড্যাশ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এফ কিউ ড্যাশ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি কিউ ড্যাশ মাইনাস পিএফ। পি কিউ ড্যাশ মাইনাস পিএফ। পি কিউ ড্যাশ মানে কি? পি কিউ ড্যাশ মানে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব মাইনাস ভি, মাইনাস পিএফ মানে কি? পিএফ মানে ফোকাস দৈর্ঘ্য মাইনাস এফ। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে এফ মাইনাস ভি। তাহলে আমরা এই যে চারটে রাশি পেলাম, এই চারটে রাশির মান নির্ণয় করে নিলাম সি কিউ ড্যাশ, পিএফ এবং এফ কিউ ড্যাশ। এবার এই জিনিসগুলোকে আমরা কাজে লাগাই। মূল ছবিটা আমরা মুছে দিই, মূল ছবিটার আমাদের আর দরকার নেই। আমরা এটাকে ক্যালকুলেশন করে আমরা মূল ফর্মুলা গোলীয় দর্পণের প্রতিফলনের সংক্রান্ত সমীকরণ আমরা বের করে নিতে পারবো। ভালো করে ফলো করো। যদি সি কিউ এর মান আমরা কি পেলাম 2f মাইনাস ইউ, তাহলে সি কিউ এর বদলে আমরা লিখলাম 2f মাইনাস ইউ বাই সি কিউ ড্যাশ এর মান আমরা কি পেলাম v মাইনাস 2f ইকুয়াল টু, এবার কি আছে পিএফ এর মান কত মাইনাস এফ। পিএফ এর মান হচ্ছে মাইনাস এফ। এফ কিউ ড্যাশ এর মান কত এফ মাইনাস ভি। এবার এটাকে আমরা ক্যালকুলেশন আগে বাড়িয়ে নিই। নিশ্চয় নোট নেওয়া হয়ে গেছে। যাদের নোট নিতে সময় লাগছে তারা ভিডিওটা একটু পজ করে নিয়ে নোটটা নিয়ে নেবে। কোনাকুনি গুণ করো। গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, এটা দিয়ে এটাকে গুণ করো 2f মাইনাস ইউ ইন্টু এফ মাইনাস ভি ইকুয়াল টু মাইনাস এফ ইন্টু ভি মাইনাস 2f, और f দিয়ে পুরোটার গুণ করলে 2f স্কোয়ার মাইনাস 2f ভি প্লাস
মাইনাস ইউ এফ মাইনাসে মাইনাসে প্লাস ইউ ভি ইকুয়াল টু এখান থেকে ভি এফ প্লাস 2f স্কোয়ার। লক্ষ্য করো উভয় পক্ষে 2f স্কোয়ার কেটে গেল। তাহলে যদি আমরা ইউভিটাকে বাদিকে রাখি, ইউভি ইকুয়াল টু ভিএফ মাইনাস এটা মাইনাস ভিএফ এদিকে গেলে হচ্ছে প্লাস 2fv, এটা যদি যায় প্লাস ইউএফ। ক্যালকুলেশন আর একটু যাই, ক্যালকুলেশনটা এগিয়ে নিই। 2fv থেকে ভিএফ বাদ দিলে আমরা কি পাবো? একটা ভিএফ প্লাস ইউএফ। এবার উভয় পক্ষে আমরা ইউভিএফ দিয়ে ভাগ করে পাই। যদি আমরা ইউভিএফ দিয়ে ভাগ করি, এটাকে ইউভিএফ দিয়ে ভাগ করলে কি হবে? 1/f। এটাকে ইউভিএফ দিয়ে ভাগ করলে এটা বাই ইউভিএফ প্লাস এটা বাই ইউভিএফ, তাহলে এটাকে ভাগ করলে হবে 1/u, এটাকে ভাগ করলে হবে 1/v। অতএব আমরা সমীকরণ কি পেলাম? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে গোলীয় দর্পণের সমীকরণ। প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব এবং ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক। তাহলে সম্পর্কটা আমরা কি পেলাম? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। আমরা গোলীয় দর্পণের সমীকরণ সবাই শিখে গেলাম। গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণ। এখন সমতল দর্পণ আমরা 9-10-এ শিখেছি, কিন্তু তার সমীকরণ আমরা শিখিনি। এটা যদি একটা সমতল দর্পণ হয়, ভালো করে দেখো, সমতল দর্পণের এটা ধাতব আবরণ দেওয়া, অস্বচ্ছ করা। এখন যদি তার সামনে একটা বস্তু থাকে, এখানে মনে করো একটা বস্তু আছে, তার প্রতিবিম্ব এখানে হবে, আমরা জানি, ধরা যাক পি ড্যাশ। আমরা জানি এটা যদি ও বিন্দু হয়, তাহলে ওপি ইকুয়াল টু হয় কি? ওপি ড্যাশ। এটা আমরা সবাই জানি যে দর্পণ থেকে বস্তু দূরত্ব ইকুয়াল টু দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব হয়। এখন বস্তু দূরত্বকে আমরা ইউ বলি আর প্রতিবিম্ব দূরত্বকে আমরা ভি বলি। এখানে কিন্তু আমরা 9-10-এ সাইন কনভেনশন নিই না। এখন আমাদের কিন্তু সাইনটা নিতে হবে, চিহ্নের নিয়ম ফলো করতে হবে। কি চিহ্নের নিয়ম? যেহেতু এটা আমরা কোন দিকে যাচ্ছি, এটাকে যদি আমরা মেরু মতো কল্পনা করি, তাহলে তার ডান দিকে যাচ্ছি, তাহলে ইউটা হবে মাইনাস আর ভিটা হবে কি? বাঁ দিকে যাচ্ছি। এটা ডান দিকে যাচ্ছি, ইউটা হচ্ছে প্লাস আর ভিটা হচ্ছে কি? ভিটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিকে যাচ্ছি, সুতরাং মাইনাস। এটা এক্স অক্ষের পজিটিভ দিকে যাচ্ছি, তাই ইউটা হচ্ছে প্লাস। তাহলে সমতল দর্পণের সমীকরণ হচ্ছে ইউ ইকুয়াল টু মাইনাস ভি। আমরা অবতল দর্পণের সমীকরণকে ব্যবহার করে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এটাকে ব্যবহার করে এই সমীকরণ আমরা প্রুফ করব। লক্ষ্য করো, সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কিন্তু অসীম। কেন না? বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? কোনো একটা গোলীয় তলকে কল্পনা করে যদি আমরা একটা গোলক ভাবি, সেই গোলকের যেটা কেন্দ্র হবে, সেই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বলি এই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। অর্থাৎ কোনো গোলীয় দর্পণকে কল্পনা করে যদি একটা গোলক কল্পনা করে নেওয়া যায়, সেই গোলকের যেটা ব্যাসার্ধ হবে সেটা হচ্ছে ওই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। কিন্তু যদি দর্পণটা গোলীয় না হয়ে সমতল হয়, দর্পণটা গোলীয় না হয়ে সমতল হলো, এরকম সমতল দর্পণ হলো মনে করো, তাহলে এর বক্রতা ব্যাসার্ধ কত হবে? একটা সমতল জিনিসকে কল্পনা করে যদি গোলক ভাবতে হয়, তাহলে গোলকের দৈর্ঘ্য কত হবে? গোলক অসীম পর্যন্ত বিস্তৃত হবে। যেমন আমাদের পৃথিবীটাকে আমরা কেমন দেখি? সমতল, কিন্তু পৃথিবীর বিস্তৃতি কতদূর? অসীম পর্যন্ত। পৃথিবীর ব্যাসার্ধ বিশাল বড়। তাহলে যদি এটা সমতল দর্পণ হয়ে থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি এর ব্যাসার্ধ হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ইনফিনিটি। মনে রাখবো, আর ইকুয়াল টু ইনফিনিটি। সমতল দর্পণের
আর বক্রতার ব্যাসার্ধ। এবার দেখো গোলীয় দর্পণের এই সমীকরণটাকে ইউজ করে আমি সমতল দর্পণের সমীকরণ প্রুফ করছি। 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। আমরা জানি r ইকুয়াল টু কি হয় 2f, তাহলে f ইকুয়াল টু কি হয় r/2। এখানে পুট করি আমরা f এর জায়গায় r/2, তাহলে আমরা কি পাবো 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/r/2 or 1/v প্লাস 1/u ইকুয়াল টু 2/r। r এর মান আমরা কত জানি সমতল দর্পণের ক্ষেত্রে? সমতল দর্পণের ক্ষেত্রে r এর মান আমরা জানি ইনফিনিটি। সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল টু 0, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 0। তোমাদের মনের প্রশ্ন জাগতে পারে যে সামথিং বাই ইনফিনিটি কেন 0 হয়? দেখো যদি আমরা কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করি তার মান ইনফিনিটি হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 × 0/1 দ্যাট মিন্স 0, অর্থাৎ সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন আমরা আগে বাড়িয়ে নিই, 1/v ইকুয়াল টু -1/u or এখান থেকে আমরা লিখতে পারি u ইকুয়াল টু -v। অর্থাৎ আমরা কি দেখলাম সমতল দর্পণের সমীকরণ কিছুক্ষণ আগে আমরা বলেছি যে u এবং v তার মানের সমান হয় এবং একটা হয় পজিটিভ আর একটা হয় নেগেটিভ, তাহলে u ইকুয়াল টু -v। আমরা কি শিখলাম? গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণ ডেরাইভ করলাম u ইকুয়াল টু -v। এবার আমরা অনুবন্ধী ফোকাস যুগল কি, অনুবন্ধী ফোকাস যুগল কি সেটা জানবো। সেটা হচ্ছে কোন একটা দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল। ভালো করে বুঝে নাও, যখন আমরা অবতল দর্পণের ছবি এঁকেছিলাম এটা ছিল কি আমাদের প্রধান অক্ষ, এখানে বস্তু রেখেছিলাম এইভাবে এবং এখানে ছবি হয়েছিল, বস্তুটার নাম ছিল PQ আর ছবিটার নাম ছিল P', Q'। এখন এই যে দুই বিন্দু এই Q এবং Q', এই বিন্দু দুটোকে আমরা বলি অনুবন্ধী যুগল বা অনুবন্ধী ফোকাস যুগল। কেন বলি? যদি আমরা এখানে বস্তুকে এইভাবে রাখি তাহলে প্রতিবিম্ব এখানে হয় সদ্বিম্ব, আর যদি এখানে বস্তুকে রাখি প্রতিবিম্ব এখানে হয়। তাই জন্য এই বিন্দু দুটোকে আমরা বলি অনুবন্ধী ফোকাস যুগল। সদ্বিম্ব যদি আমরা অবতল দর্পণে গঠন করি তাহলে অনুবন্ধী ফোকাস যুগল দর্পণের একই পাশে থাকছে, কিন্তু যদি এটা আমরা উত্তল দর্পণে করতাম তাহলে অনুবন্ধী ফোকাস যুগল যদি আমরা অসদ্বিম্বের ক্ষেত্রে করতাম, উত্তল দর্পণে অসদ্বিম্ব গঠনই হয় বিস্তৃত বস্তু সবসময়তেই, তো উত্তল দর্পণে অনুবন্ধী ফোকাস যুগল কিন্তু দর্পণের বিপরীত পাশে অবস্থিত। একটু বুঝে নেওয়া যাক। যদি আমরা একটা উত্তল দর্পণ এঁকে নিই তাহলে কিন্তু বস্তু যদি আমরা এদিকে রাখি তাহলে অসদ্বিম্ব এদিকে হবে। আমরা সবাই জানি 9 10-এ পড়েছি, বস্তু যদি দর্পণের সামনে থাকে প্রতিবিম্ব এখানে হবে, অর্থাৎ সেক্ষেত্রে দুটো বিন্দু কিন্তু বিপরীত দিকে অবস্থিত। তাহলে অনুবন্ধী ফোকাস যুগল কাকে বলে? যদি আমরা দর্পণের কোনো একটা জায়গায় বস্তু রেখে প্রতিবিম্ব যেখানে পাই, প্রতিবিম্বের স্থানে বস্তু রাখলে যদি বস্তুর স্থানে ছবি তৈরি হয় তাহলে সেই বিন্দু দুটোকে বস্তুর অবস্থান এবং প্রতিবিম্বের অবস্থান, এই দুই অবস্থানকে আমরা বলি অনুবন্ধী ফোকাস যুগল। নেক্সট আর্টিকেল, আমরা এবার নিউটনের সমীকরণ করব। নিউটনের সমীকরণ অবশ্যই গোলীয় দর্পণের ক্ষেত্রে নিউটনের সমীকরণটা কি? xy ইকুয়াল টু f স্কয়ার। এক্সটা কি? এক্সটা হচ্ছে ফোকাস থেকে বস্তুর দূরত্ব, অর্থাৎ বস্তুর দূরত্ব যদি u হয়, ফোকাস দূরত্ব যদি f হয়, তাহলে u মাইনাস f ইকুয়াল টু আমরা ধরে নিই x।
তাহলে এক্সটা কি? বস্তু দূরত্ব কোথা থেকে? ফোকাস থেকে। ওয়াইটা কি? প্রতিবিম্ব দূরত্ব ফোকাস থেকে। আমরা নিউটনের সমীকরণ xy f স্কয়ার প্রুফ করব গোলীয় দর্পণের সমীকরণ থেকে। 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ক্যালকুলেশন দেখো, লসাগু করলাম uv, v যদি আমরা এখানে u প্লাস v ইকুয়াল টু 1/f। কোনাকুনি আমরা গুণ করি, uv ইকুয়াল টু uf প্লাস vf। और আমরা একদিকে করি uv মাইনাস uf মাইনাস vf, বাঁদিকে একটা f স্কয়ার যোগ করলাম, ডান দিকে একটা f স্কয়ার যোগ করলাম। এখন যদি আমরা এই যে রাশিটা আছে uv এবং এখানে আছে vf, এই দুটো রাশি থেকে আমরা কি কমন নিতে পারি? v কমন নিতে পারি। v কমন নিলে কি থাকবে? u, এখান থেকে u থাকবে, এখান থেকে কি থাকবে? f। তাহলে u মাইনাস f। বাকি যে দুটো পদ রয়েছে এখান থেকে আমরা মাইনাস f কমন নিলে থাকবে u মাইনাস f ইকুয়াল টু f স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা কমন নিই u মাইনাস f, তাহলে আমরা কি পাবো? v মাইনাস f ইকুয়াল টু f স্কয়ার। u মাইনাস f মানে কি? x, অর্থাৎ ফোকাস থেকে বস্তুর দূরত্ব f মাইনাস u মাইনাস f, অর্থাৎ ফোকাস থেকে বস্তু দূরত্ব, এটাকে আমরা কি ধরে নিই? এটাকে আমরা ধরে নিই x। আর ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব, এটাকে আমরা কি ধরে নিই? এটাকে আমরা ধরে নিই y। তাহলে আমরা কি পেলাম? xy ইকুয়াল টু f স্কয়ার। এটা হচ্ছে নিউটনের সমীকরণ গোলীয় দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে নিউটনের সমীকরণ কি? xy ইকুয়াল টু f স্কয়ার। খুব ইম্পর্টেন্ট সমীকরণ xy ইকুয়াল টু f স্কয়ার। মনে রাখতে হবে x টা কি এবং y টা কি। এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন, লিনিয়ার ম্যাগনিফিকেশন। রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন, যেটাকে আমরা m চিহ্ন দিয়ে প্রকাশ করি। m ইকুয়াল টু i বাই o। i মানে কি? i মানে হচ্ছে ইমেজের লেন্থ, o মানে কি? অবজেক্টের লেন্থ। অবজেক্ট মানে বস্তু, ইমেজ মানে প্রতিবিম্ব। কোন বস্তুর প্রতিবিম্ব কত গুণ বাড়লো কত গুণ কমলো সেটা আমরা i বাই o দিয়ে প্রকাশ করি। আমরা চিহ্ন নেব, যদি y অক্ষের পজিটিভ দিক বরাবর আমরা দূরত্ব মাপি তাহলে নেব পজিটিভ, y অক্ষের নেগেটিভ দিক বরাবর গেলে আমরা নেগেটিভ নেব। আমরা সবসময় বস্তুকে কোথায় রাখি? প্রধান অক্ষের উপরে। প্রধান অক্ষটাকে আমরা x অক্ষ কল্পনা করলাম, তার উপরে বস্তু রাখা মানে হচ্ছে y অক্ষ বরাবর আমরা বস্তু দূরত্ব, বস্তুর যে লেন্থ এবং প্রতিবিম্বের যে লেন্থ সেটা আমরা মাপবো কোন অক্ষ বরাবর? y অক্ষ বরাবর। যদি y অক্ষ বরাবর পজিটিভ দৈর্ঘ্য হয় তা পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। দেখো তাহলে বিবর্ধনের সংজ্ঞা থেকে ফর্মুলা কি? কোনো একটা বস্তুর প্রতিবিম্ব মূল বস্তুর থেকে কত গুণ বেশি বা কম সেটা হচ্ছে ম্যাগনিফিকেশনের মান বা লিনিয়ার ম্যাগনিফিকেশনের মান। যদি ইমেজের হাইট বেশি হয় তাহলে i বাই o ইজ গ্রেটার দ্যান 1, অর্থাৎ m ইজ গ্রেটার দ্যান 1। যদি i ইকুয়াল টু o হয় অর্থাৎ i বাই o ইকুয়াল টু 1 হয়, এখানে o মানে কিন্তু অবজেক্ট, ও মানে কিন্তু জিরো নয়, ও মানে কি? অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে বস্তু, তাহলে সেক্ষেত্রে m ইকুয়াল টু 1। যদি i ইজ লেস দ্যান ও হয় তাহলে m ইজ লেস দ্যান 1, অর্থাৎ লিনিয়ার ম্যাগনিফিকেশনের মান গ্রেটার দ্যান 1, 1 এবং লেস দ্যান 1 তিনটেই হতে পারে। আমরা লিনিয়ার ম্যাগনিফিকেশনের আরো একটা ফর্মুলা এক্ষেত্রে ডেরাইভ করে নেব, প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। সেখান থেকে আমরা ইমেজ হাইট এবং অবজেক্ট হাইট ইকুয়াল টু ইমেজ ডিসটেন্স বাই অবজেক্ট ডিসটেন্স, এটা আমরা ম্যাথমেটিক্যালি একটু প্রুফ করে নিই। লক্ষ্য করো, মনে করা যাক
এটা একটা, নিশ্চয়ই বুঝতে পারছো কোন দর্পণ, এটা কোন দর্পণ, এটা একটা অবতল দর্পণ। এটা তার প্রধান অক্ষ, এটা হচ্ছে মেরু, এটা মনে করা যাক বক্রতা কেন্দ্র। এবার এইখানে ধরা যাক একটা বস্তু আছে, মনে করা যাক আমরা এই বিন্দুটার নাম ও বিন্দুও দিতে পারি। আমার একটু আগের ভিডিওতে একটু হয়তো ভুলই হয়েছে, এখানে আমরা ও নাম না দিয়ে পি দিয়ে এখানে বস্তুর নাম পি কিউ দিয়েছি। তোমরা এখানে ও নাম দিয়ে এখানে বস্তুর নাম পি কিউ দিতেও পারো, সেটা তোমরা তোমাদের ইচ্ছা মতো নামটা দিয়ে নেবে। এটা হচ্ছে পি কিউ, বা এই বিন্দুটার নাম আমরা এক কাজ করি আর দিলাম, দিতেই পারি। এখান থেকে একটা আলো এইভাবে গেল, তাহলে এটা অবিলম্ব, কারণ আমরা জানি বক্রতা ব্যাসার্ধ এবং সেখানে যদি স্পর্শক অঙ্কন করি তারা পরস্পরের পারপেন্ডিকুলার। স্পর্শক স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের কি হয়, লম্ব হয়। তাহলে এটা হচ্ছে আপাতন কোণ। আমরা প্রতিফলনের নিয়মে কি জানি, আই ইকুয়াল টু কি হয়, আর আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়। সেই হিসাবে আমরা যদি এটাকে এরকম করে বার করে দিই, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এই পথে বেরিয়ে গেল, ধরা যাক আর এস পথে বেরিয়ে গেল। আরো একটা রশ্মি আমি ফেললাম, ধরা যাক এটাকে এরকম করে ফেললাম, তাহলে এটা লম্ব আপাতন সি বরাবর পড়েছে, তাহলে কিভাবে প্রতিফলিত হবে, লম্বভাবে। তাহলে প্রতিফলিত হলো এই একটা আর প্রতিফলিত হলো এই একটা। তাহলে যদি আমরা এখান থেকে লম্ব টেনে নিই, এর নাম ধরা যাক দিলাম পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ হলো পি কিউ বস্তুর প্রতিবিম্ব। আমরা লক্ষ্য করে দেখি পি আর কিউ এবং পি ড্যাশ কিউ ড্যাশ আর এরা কিন্তু সদৃশ্য কোণী। কেন সদৃশ্য কোণী বলছি, ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ পি ড্যাশ কিউ ড্যাশ আর এরা পরস্পর সদৃশ্য কোণী। কেন সদৃশ্য কোণী, পি কিউ আর ত্রিভুজের এই কোণটা যা হবে, পি ড্যাশ কিউ ড্যাশ আর ত্রিভুজের এই কোণটা তাই হবে। এটা 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা অবশ্যই কি সমান, খুব ইজি। দুটো কোণ যদি পরস্পরের সঙ্গে সমান হয় তাহলে তৃতীয় কোণও তো পরস্পরের সঙ্গে সমানই হবে। অথবা মনে করতে পারো এটার সঙ্গে এটা তো সমান্তরাল, এটা ভেদক, ভেদকের বিপরীত পাশের কোণ তো একান্তর কোণ, সেই হিসেবে আমরা সমান বলতে পারি। তাহলে ত্রিভুজ দুটো কি সদৃশ্য কোণী। সদৃশ্য কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি তৈরি করে, সমানুপাত তৈরি করে। তাহলে আমরা সেখান থেকে লিখে ফেলি, এই যে আর কোণ, এই আর কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে পি কিউ। নিচে এই যে আর কোণ, এটা সমান ছিল, সুতরাং এই কোণটার সঙ্গে এই কোণটা সমান অনুরূপ কোণ, সমান কোণের বিপরীত বাহু অনুরূপ বাহু বলি। তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়াল টু, আমরা যদি প্রতিবিম্ব দূরত্ব নিতে চাই তাহলে আমরা এক কাজ করে নিতে পারি। প্রতিবিম্ব দূরত্ব মানে কি, প্রতিবিম্ব দূরত্ব মানে হচ্ছে পি কিউ আর ত্রিভুজের এই কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান ছিল, এই কোণটা সরি এই কোণটার সঙ্গে, কারণ হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি, এটার সাথে এটার সমান। তাহলে তৃতীয় কোণ হিসেবে এর পি কোণের সঙ্গে এর পি কোণ কি সমান আমরা বলতেই পারি। কেননা একটা ত্রিভুজের তিনটে কোণ থাকে, দুটো কোণ যদি পরস্পরের সঙ্গে সমান হয় তাহলে তৃতীয় কোণ কি হবে, পরস্পরের সঙ্গে সমান হবে। সেই হিসেবে আমরা বলতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে একটু চিন্তা করে দেখো, এই কোণের বিপরীত বাহুর নাম কি, আর কিউ। ঠিক একইভাবে এই কোণের বিপরীত বাহুর নাম কি, আর কিউ ড্যাশ। তাহলে পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ, পি কিউটা কি ছিল, বস্তুর দৈর্ঘ্য, এটা আমরা উল্টে নিই, আর পি ড্যাশ কিউ ড্যাশ বাই পি কিউ ইকুয়াল টু আর কিউ ড্যাশ বাই আর কিউ। পি ড্যাশ কিউ ড্যাশ মানে ছিল আমাদের ইমেজ। দেখো পি ড্যাশ কিউ ড্যাশ মানে কি, ইমেজ। এটা আমরা মাপছি কোন দিকে,
নেগেটিভ দিকে, তাহলে মাইনাস আই, পি কিউটা মাপছে কোন দিকে, ওয়াই অক্ষের পজিটিভ দিকে, তাহলে বাই ও, ও মানে অবজেক্ট, আর কিউ ড্যাশ, আর কিউ ড্যাশ মানে কি, প্রতিবিম্ব দূরত্ব, মেরু থেকে প্রতিবিম্বের দূরত্বকে আমরা প্রতিবিম্ব দূরত্ব বলি ভি, আমরা মাপছি কোন দিকে, এক্স অক্ষের নেগেটিভ দিকে, তাহলে মাইনাস ভি। আর কিউ, আর কিউ মানে কি, বস্তু দূরত্ব, অর্থাৎ মাইনাস ইউ, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আমরা এখান থেকে পেলাম আই বাই ও ইকুয়াল টু, মাইনাস মাইনাস কেটে দিলে একটা মাইনাস রয়েছে, সুতরাং কি পেলে, মাইনাস ভি বাই ইউ। তাহলে আমরা ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি পেলাম, ম্যাগনিফিকেশন ইকুয়াল টু আই বাই ও ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। চিহ্নটা এসে সাইন কনভেনশনের নিয়ম অনুসারে, তাহলে বিবর্তনের ফর্মুলা আমরা কি পেলাম, আই বাই ও ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। সমস্ত রকম প্রতিবিম্বের ক্ষেত্রে এই চিহ্নের নিয়ম আমরা ফলো করে এইভাবে দেখাতে পারি যে রৈখিক বিবর্তন ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। যদি রৈখিক বিবর্তনে শুধু ম্যাগনিটিউড নেই, শুধু মান নেই, তাহলে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব হবে। এবার ফোকাস দূরত্ব, বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের আমরা পারস্পরিক সম্পর্ককে ব্যবহার করে বিবর্ধন বের করি। বিবর্ধনের আরো কয়েকটা রূপ, আমরা এখন বিবর্ধনের বেশ কয়েকটা ফর্মুলা ডেরাইভ করে নেব, যেটা করলে আমাদের অঙ্ক কষতে অনেক বেশি সুবিধাই হবে। গোলীয় দর্পণের প্রতিফলনের ফর্মুলা থেকেই করে নিচ্ছি, লক্ষ্য করো। 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, এটা আমরা জেনে গেলাম। আমরা কিছুক্ষণ আগে জানলাম এফ ইকুয়াল টু কিন্তু মাইনাস ভি বাই ইউ, এটা আমাদের ভুলে গেলে হবে না। বিবর্ধন ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, সামনে কি চিহ্ন এসেছিল, একটা মাইনাস, ওটাকে আমরা এখানে ব্যবহার করছি। উভয় পক্ষে আমরা ভি দিয়ে গুণ করছি। উভয় পক্ষে যদি আমরা ভি দিয়ে গুণ করি, তাহলে এটা কত পাবো, 1 প্লাস এটা কত পাবো, ভি বাই ইউ, এটা কত পাবো, ভি বাই এফ। ভি বাই ইউ इक्वल टू v बाई एफ माइनस 1 और v बाई u इक्वल टू f যদি আমরা লসাগু করি তাহলে আমরা এখানে কি পেলাম, v মাইনাস f। এবার এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে তুমি এক কাজ করতে পারো, এখানে উভয় পক্ষে একটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে নাও, তাহলে মাইনাস v বাই u इक्वल टू माइनस v माइनस f बाई f और m इक्वल टू माइनस टा गुण করে দিলে পাবো আমরা f माइनस v बाई f। f माइनस टा गुণ করো f माइनस v बाई f, তাহলে বিবর্তনের ফর্মুলা আমরা কি পেলাম, f বাই f माइनस v बाई f। এটাও কিন্তু একটা বিবর্তনের ফর্মুলা, যেখানে বিবর্ধন, ফোকাস দৈর্ঘ্য এবং প্রতিবিম্ব দূরত্ব, এই তিনটে রাশি রয়েছে। তিনটে রাশির মধ্যে যখন আমাদের প্রতিবিম্ব দূরত্ব জানা থাকবে, বিবর্ধনের মান জানা থাকবে, তখন ফোকাস দৈর্ঘ্য জানতে পারবো। অর্থাৎ যদি আমার বস্তু দূরত্ব জানা নাও থাকে, তাহলে কিন্তু আমরা এই ফর্মুলা থেকে তার লিনিয়ার ম্যাগনিফিকেশনের মান কত হলো তা ক্যালকুলেশন করতে পারি, m ইকুয়াল টু f মাইনাস v বাই f ফর্মুলা থেকে। ঠিক একইভাবে এই ফর্মুলাটার আরো একটা রূপ আছে, সেটাও আমরা দেখে নেব। লক্ষ্য করো, গোলীয় দর্পণের সমীকরণ আমরা লিখছি 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। আমরা উভয় পক্ষে ইউ দিয়ে গুণ করে পাই। যদি আমরা ইউ দিয়ে গুণ করি তাহলে এটা কি পাবো, u by v plus 1 equal to u by f और u by v equal to u by f minus 1 और এখান থেকে তুমি এক কাজ করো, u by v equal to
এফ যদি লসাগু করে নাও তাহলে ইউ বাই উল্টে নাও, যেহেতু ভি বাই ইউ আনতে হবে, তাহলে ভি বাই ইউ ইকুয়াল টু এফ বাই ইউ মাইনাস এফ। আবার আনতে হবে লিনিয়ার ম্যাগনিফিকেশন, এদিকে একটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলাম, ভি বাই ইউ ইকুয়াল টু মাইনাস চিহ্ন দিয়ে এদিকে গুণ করলাম ইউ মাইনাস এফ। মাইনাস ভি বাই ইউ মানে কি এম, তাহলে আমরা লিখলাম এম ইকুয়াল টু, এখান থেকে মাইনাস চিহ্নটা নিচে গুণ করে দাও, তাহলে এফ বাই এফ মাইনাস ইউ। তাহলে আমরা লিনিয়ার ম্যাগনিফিকেশনের যে ফর্মুলা পেলাম সেটা হচ্ছে এম ইকুয়াল টু এফ বাই এফ মাইনাস ইউ। নোট নিয়ে নাও, নিশ্চয় হয়ে যাওয়ার কথা। এবার আমরা আর একটা বিবর্ধন জানবো। আমরা এতক্ষণ ধরে জানছিলাম রৈখিক বিবর্ধন, এবার যদি আমরা ক্ষেত্রীয় বিবর্ধন দেখি, দেখো এবার আমরা যে ফর্মুলাটা ডেরাইভ করব সেটা হচ্ছে ক্ষেত্রীয় বিবর্ধন। ক্ষেত্রীয় বিবর্ধন, আরো একটা বিবর্ধন আছে সেটা হচ্ছে অক্ষীয় বিবর্ধন, ওটা অতটা দরকারই নেই। আমাদের ক্ষেত্রীয় বিবর্ধনটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু লাগবে। ধরা যাক এটা একটা ক্ষেত্র, যে ক্ষেত্রের দৈর্ঘ্য মনে করো এল, প্রস্থ মনে করো বি, তাহলে তার ক্ষেত্রফল কত? এল বি। যদি দৈর্ঘ্যটা বেড়ে যায়, কোনো একটা দর্পণের সামনে এই ক্ষেত্রটা রয়েছে, দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে গেল, দৈর্ঘ্যটা হয়ে গেল মনে করা যাক, ভালো করে বুঝে নাও, দৈর্ঘ্যটা হয়ে গেল এল ড্যাশ, আর এই যে এটা আছে প্রস্থ সেটা হয়ে গেল মনে করো বি ড্যাশ। তাহলে এটা তো রৈখিক বিবর্ধন। তার রৈখিক বিবর্ধনের ফর্মুলা আমরা জানি এম ইকুয়াল টু কি জানি, ইমেজের দৈর্ঘ্য বাই প্রকৃত দৈর্ঘ্য। বস্তুর দৈর্ঘ্য কত ছিল এল, তাহলে ইমেজের দৈর্ঘ্য কত এল ড্যাশ, তাহলে আমরা এখান থেকে পেতে পারি এল ড্যাশ ইকুয়াল টু এম ইন্টু এল। বুঝতে পেরেছো? ঠিক একইভাবে যদি আমরা এরকম প্রস্থের জন্য করি তাহলে তার বিবর্ধন কত, এম ইকুয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য কত বি ড্যাশ, বস্তুর দৈর্ঘ্য কত বি, তাহলে কোণাকুণি গুণ করো, বি ড্যাশ ইকুয়াল টু তুমি কি পেলে এম বি। তাহলে নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল মনে করো এ ড্যাশ, তাই এ ড্যাশের মান কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এল ড্যাশের মান কত এম এল, বি ড্যাশের মান কত এম বি, তাহলে তুমি কি পেলে এম এ স্কোয়ার এল বি। তাহলে এম এ স্কোয়ার ইন্টু এল বি মানে তো এ, এল বি মানে কি এ। এবার ক্ষেত্রীয় বিবর্ধন যদি বের করতে হয়, আমরা ক্ষেত্রীয় বিবর্ধনকে আমরা এম ড্যাশ দিয়ে প্রকাশ করি। ক্ষেত্রফলের নতুন যে ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্র প্রতিবিম্ব গঠন করার পরে যে ক্ষেত্রফলটা পেলাম সেই ক্ষেত্রফলটা মনে করো এ ড্যাশ, প্রতিবিম্বের ক্ষেত্রফল এ ড্যাশ, বস্তুর ক্ষেত্রফল ছিল এ। যেমন রৈখিক বিবর্ধনের সময় প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য করি, তেমনি ক্ষেত্রীয় বিবর্ধনের সময় প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই কার ক্ষেত্রফল করব, বস্তুর ক্ষেত্রফল, বস্তুর ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এখান থেকে আমরা এম ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশের মান আমরা কি পেলাম এম এ স্কোয়ার এ, লক্ষ্য করো বাই এ, তাহলে এ কেটে গেল, তাহলে এম ড্যাশ ইকুয়াল টু এম এ স্কোয়ার। অর্থাৎ আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছালাম যে ক্ষেত্রীয় বিবর্ধন ইকুয়াল টু রৈখিক বিবর্ধনের বর্গ। অর্থাৎ রৈখিক বিবর্ধনের মান যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রীয় বিবর্ধনের মান বের করে নিতে পারি এম ড্যাশ, অর্থাৎ ক্ষেত্রীয় বিবর্ধন ইকুয়াল টু রৈখিক বিবর্ধনের স্কোয়ার। তাহলে আমরা বুঝে নিলাম ক্ষেত্রীয় বিবর্ধন কি, মানে ক্ষেত্রফল কত গুণ বাড়লো বা ক্ষেত্রফল কত গুণ কমলো। এবার আমরা আরো একটা টপিক করে নিই, যেটা আমরা 9-10-এ ছায়া প্রকাশনীর বইতে পড়েছি, অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন। লক্ষ্য করো, আমরা সৎ বস্তুর প্রতিবিম্ব গঠন তো দেখলাম। যদি বস্তুটা অসৎ বস্তু হয়, অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন, লক্ষ্য করো, খুব মনোযোগের সঙ্গে লক্ষ্য করো। যদি
এটা একটা কি দর্পণ নিশ্চয়ই বুঝতে পারছো? এটা একটা কি দর্পণ? অবতল দর্পণ। এটা প্রধান অক্ষ। এই একটা আলো এসে পড়লো, এই আর একটা আলো গিয়ে পড়লো, এটা তার বক্রতা কেন্দ্র সি। যদি দর্পণটা না থাকতো তাহলে আলোটা নিশ্চয়ই এখানে গিয়ে মিলিত হতো। যেখানে মিলিত হতো কিন্তু হয়নি সেটাকে আমরা কি বলবো? অসৎ বস্তু। যদি আমরা এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করে নিই, এটা পারপেন্ডিকুলার স্পর্শক অঙ্কন করলে বক্রতা ব্যাসার্ধ কি হবে? স্পর্শকের উপর লম্ব হবে। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা আপাতন কোণ। আপাতন কোণের সমান করে কি কোণ আঁকতে হবে? প্রতিফলন কোণ। ঠিক একইভাবে এটাকে যদি আমরা লম্ব করে নিই তাহলে এটা আপাতন কোণ, এটা তাহলে কি কোণ? প্রতিফলন কোণ। তাহলে এটা ইমেজ। তাহলে আমরা কি দেখলাম? অবতল দর্পণে অসৎ বস্তুর তুমি সৎ প্রতিবিম্ব পেলে। এইভাবে আমরা অবতল দর্পণে এবং উত্তল দর্পণে অসৎ বস্তুর সৎবিম্ব এবং অসৎ বস্তুর অসৎ বিম্ব তৈরি করতে পারি। সব ক্ষেত্রে মনে রাখতে হবে আপাতন কোণের সঙ্গে প্রতিফলন কোণ সমান রাখতে হবে। নেক্সট আর্টিকেল, সেটা হচ্ছে দর্পণ চেনার পদ্ধতি। আমরা একটা দর্পণকে কিভাবে চিনব? যদি আমরা একটা অবতল দর্পণ আর একটা উত্তল দর্পণ তোমাকে দিই, তুমি দেখে কি করে চিনবে? দর্পণের খুব নিকটে একটা বস্তুকে ধরো, বস্তুকে ধরে যদি দেখো বস্তুর প্রতিবিম্ব বড় হচ্ছে তাহলে অবশ্যই অবতল, আর যদি হয় ছোট তাহলে বুঝতে হবে উত্তল। উত্তল দর্পণ সর্বদা বিস্তৃত বস্তুর খর্বাকার প্রতিবিম্ব গঠন করে। দর্পণের একেবারে যদি আমরা খুব নিকটে চলে যাই তাহলে আমরা এরকম প্রতিবিম্ব দেখতে পাবো। আমরা এখন লাস্ট আর্টিকেল প্রতিফলনের 12 এর প্রতিফলন চ্যাপ্টারের শেষ থিওরি হচ্ছে গোলীয় দর্পণের ব্যবহার, যেটা তোমরা 9-10-এও পড়েছো। আমি এখানে কেবলমাত্র একটা ব্যবহারে তোমাদের বলবো, গোলীয় দর্পণের ব্যবহার। গোলীয় দর্পণের ব্যবহার লক্ষ্য করো। যদি একটা সমতল দর্পণ হয়, এটা তোমার মনে হতে পারে পড়াচ্ছেন গোলীয় দর্পণের ব্যবহার, সমতল দর্পণ কেন বলছেন? গোলীয় দর্পণের স্পেশাল কি সুবিধা আছে সমতল দর্পণের তুলনায়? যদি একটা আলোক রশ্মি এই পড়ে এবং এই পড়ে, কিরকম আলোক রশ্মি পড়লো? অপসারী। তাহলে আমরা তলের উপরে লম্ব টেনে আপাতন কোণ বানিয়ে নিলাম, আপাতন কোণের সঙ্গে প্রতিফলন কোণ সমান রেখে বাড়িয়ে দিলাম, তাহলে প্রতিফলিত আলোগুলো এই বেরিয়ে গেল। অর্থাৎ এই এলাকাটা আমরা দেখতে পেলাম, এইটা হচ্ছে আমাদের দৃষ্টি ক্ষেত্র, দৃষ্টি ক্ষেত্রের ক্ষেত্রফল। কিন্তু যদি এটাই উত্তল দর্পণ হতো তাহলে কি হতো? এরকম করে দুটো রশ্মি গেল, এ প্রতিফলিত হয়ে এই বেরিয়ে চলে যেত, এ প্রতিফলিত হয়ে এই বেরিয়ে চলে যেত। তাহলে দৃষ্টি ক্ষেত্রের মানটা কি হলো? বড় হলো। ফলে উত্তল দর্পণ দ্বারা আমরা রাস্তা দেখতে পারি। আরো অনেক ব্যবহার আছে। অবতল দর্পণ আমরা কোথায় ব্যবহার করি, উত্তল দর্পণ কোথায় ব্যবহার করি, তোমরা 9-10-এ খুব ভালো করে পড়ে এসেছো বলে এখানে আমি বিস্তারিত বললাম না। যাই হোক, প্রতিফলনের পুরো থিওরি আমরা পড়লাম। মূল ডেরিভেশন হচ্ছে 1/v + 1/u = 1/f। 1/f কে আমরা লিখতে পারি, f এর জায়গায় আমরা r = 2f ইউজ করে f = r/2 ইউজ করে লিখতে পারি 1/v + 1/f = 2/r। সেখান থেকে সমতল দর্পণের সমীকরণ আমরা ডেরাইভ করলাম। তোমরা সমস্ত প্রতিফলনের ফর্মুলাগুলো ডেরাইভগুলো করে ফেলো, থিওরিগুলো পুরোপুরি পড়ে ফেলো এবং সেট 1 বা অন্য অঙ্কগুলো করতে থাকো। উদাহরণের অঙ্কগুলো খুব ভালো করে করো। প্রতিফলনের পূর্ণ প্রিপারেশন দেওয়া হলো। পরের দিন পরের ক্লাসে আমরা আলোর প্রতিসরণ শুরু করব। সেট 1-এ দুটো একটা অঙ্ক আমরা প্রতিফলন থেকে করে দেবো। তারপর আবার পরের চ্যাপ্টার অর্থাৎ আলোর প্রতিসরণ শুরু হবে। তোমরা এখন থেকে মনোযোগ সহকারে পড়তে শুরু করো। নেক্সট ভিডিওর অপেক্ষা করো। থ্যাংক ইউ এভরিবডি।